একটি সিন্ডিকেট যে তৈরি হয় তখন ওরা উৎসাহিত হয় যে আমার ব্যাকআপ তো আছেই। এখন জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, ওই লোকগুলি কিন্তু মনে করে কেন্দ্রীয়ভাবে আমার একটা ব্যাকআপ আছে। এই যে 3 মাসের যে আমাদের একটা বিরাট একটা সমস্যা ছিল এবং এই সরকারের জন্য, এই ডক্টর ইউনূসের জন্য একটা চ্যালেঞ্জ ছিল, এটা কিন্তু মোটামুটি আমি মনে করি রিল্যাক্স হয়েছে। আগামী ভবিষ্যতের জন্য বিএনপির জন্য একটি সুন্দর চমৎকার বার্তা নিয়ে উনি এই দেশ হয়তো নেতৃত্ব দিবেন এবং পরিচালনা করবেন। গণঅভ্যুত্থানের সরকারের পতন হলেও তাদের যারা দোসর বা রেখে যাওয়া যে তারা তো যায়নি, তাই দুর্বৃত্তায়নও বন্ধ হয়নি। বিভিন্ন জায়গায় দখলের চেষ্টা, আমরা যেটা বললাম যে ভূমিদস্যু কিরণের বেগমগঞ্জে এসএ গ্রুপ অফ কোম্পানিজের একটি জায়গা দখলের চেষ্টা, এই যে দুর্বৃত্তায়ন বিভিন্ন সময় প্রাতিষ্ঠানিককরণের মধ্য দিয়ে আসছে, আপনার কি মনে হয় যে এইখানে আসলে অনেক বেশি কঠোর হওয়া দরকার, বা যে প্রক্রিয়ায় বা যে অবস্থা সেখান থেকে বেরিয়ে আসার জন্য সরকার কি কম কঠোর বা একটু দুর্বল মনে হয়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার 2 সহ আলোচক। দেখুন, আজকের যে শিরোনামটা রাখছেন আপনি, বন্ধ হয় নাই দুর্বৃত্তায়ন, খুব সময় উপযোগী একটা শিরোনাম রাখছেন। দেখেন, বেগমগঞ্জে শুধু এসএটিভি না, ওইটা একটা স্বর্গরাজ্য ছিল এই ভূমি দখলের, এবং ভূমির যে তহসিলদারের যে একটা সংগঠন ছিল, এরা প্রত্যেকেই দেখবেন ঢাকাতে উত্তরাতে অনেক কিছু সহায় সম্পত্তি করছে ওইখানে বসে বসে। এরকম যারা ঢাকার ভিতরে থাইকা ওদের এখানে কোনো কিছু করতে গেছে, কোনো ধরনের পরিকল্পনা নিছে, নোয়াখালীতে এই বেগমগঞ্জে দেখবেন সিন্ডিকেট একটা বিরাট তুলছে। এটা শুধু বিগত সরকারের একটা এই 15 বছরে লালন পালন বা জিরো টলারেন্সের যে একটা শব্দ ছিল, আজকেও সেই শব্দটা আমি রবিউল ভাইয়ের মুখে শুনে খুবই হতাশ হলাম। যে আমি মনে করি বিগত 17 বছরে বিএনপির হাতে গোনা 10 জনের মধ্যে একজন, 10 জন না, আমি মনে করি 3 জনের মধ্যে একজন সোচ্চার ব্যক্তি, স্বজন ব্যক্তি ছিলেন রবিউল ভাই। তার মুখে আমরা শুনতে চাই তার স্পিরিট, যে স্পিরিট আছে সেই স্পিরিটে আমরা ধারণ করতে চাই। যে আজকে যদি বলে যে বিগত দিনে এই 3 মাসে উনি শুনে নাই যে বিএনপির কোথাও দুর্বৃত্তায়ন করছে বা কোথাও এটার সাথে জড়িত আছে, তখন কিন্তু আমরা খুব হতাশ হই। আর ওই যে একটি সিন্ডিকেট যে তৈরি হয় তখন ওরা উৎসাহিত হয় যে আমার ব্যাকআপ তো আছেই। এখন জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, ওই লোকগুলি কিন্তু মনে করে কেন্দ্রীয়ভাবে আমার একটা ব্যাকআপ আছে, যে আমরা করি না। যদি তাই না হয় তাহলে আমরা নিশ্চয়ই গাজীপুরের ঘটনাটা ভুলে যাইনি। 2 দিন আগের, 7 দিন আগের ঘটনা, জুট নিয়ে কি কেলেঙ্কারি হয়েছে। এবং বাংলাদেশের প্রত্যেকটা থানা কিন্তু ওই আওয়ামী লীগের দুর্বৃত্তায়নে যারা তছনছ করে চলে গেছেন, এগুলি কি এখন অরক্ষিত আছে? বা এই চাঁদাবাজিগুলি কি এখনো বন্ধ আছে? এই হাটঘাটগুলি কি এখন চাঁদা মুক্ত আছে? বা এই হাটঘাটগুলি কি এখন তাদের রেখে যাওয়া যারা দোষর তারা ছিল তারাই শুধু কি জার্সি বদল? বা এই বাস স্ট্যান্ডগুলি কি ওইভাবেই আছে? যে বাস স্ট্যান্ডে একটা সিন্ডিকেট ছিল, যে 3 দলের গ্রুপ মিলে যে একটা সিন্ডিকেট ছিল, ওইটা কি ওইভাবেই ছিল? লোকগুলি পরিবর্তন হচ্ছে, পলিসিটা কিন্তু পরিবর্তন হয়নি। পলিসিটা রয়ে গেছে ওই সূত্র, ওই ধার ধরে। এখন বরঞ্চ আমি মনে করি আপনি দেখবেন আজকে এই আপনার এসএটিভিতে বলে গেলাম, আগে যেটা 10 টাকা ছিল এখন ওইটা 15 টাকা হবে, 12 টাকা। এদের দমন করার উপায় কি তাহলে? এদের তো যে কোনো ভাবে ওদের লাগাম তো টেনে ধরতে হবে। যেটা রবিউল আলম ভাই বললেন একটা কথা, যে প্রশাসনের এখানে, তা না হলে বিশেষ করে আপনাদের মতো যারা ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী, নীতি নৈতিকতা নিয়ে ব্যবসা করেন, তাদের জন্য তো অনেক বেশি সমস্যা তৈরি হচ্ছে। তো এটা এই প্রত্যেকটা সময় আপনি দেখবেন, অন 11-এর সময় ওই রোলারটা ব্যবসায়ীদের উপরে গেছে। ওই আওয়ামী লীগের টাইমেও দেখবেন কিছু ব্যবসায়ী সুবিধা ভোগ করছে, আর ম্যাক্সিমামই ব্যবসায়ীরা এটার সাফারার, এবং বর্তমানও তাই। তবে হ্যাঁ, আমি মনে করি এই যে 3 মাসের যে আমাদের একটা বিরাট একটা সমস্যা ছিল, এবং এই সরকারের জন্য, এই ডক্টর ইউনূসের জন্য একটা চ্যালেঞ্জ ছিল, এটা কিন্তু মোটামুটি আমি মনে করি রিল্যাক্স হয়েছে। যেটা নাকি আমাদের এলসির যে ঝামেলাগুলি ছিল, এখন ধরেন আগে তো ছোট একটা এলসি করতে গেলেও আপনার ওদের হেড অফিস থেকে পারমিশন নিতে হতো, এখন কিন্তু আর তা নাই।
এই গত সপ্তাহ থেকে আজকে আপনি অ্যাপ্লাই করবেন, কালকে আপনার এলসিটা হাতে পেয়ে যাবেন, বা যদি সকালে সকালে করতে পারেন ওই সেম ডেতে পেয়ে যাবেন। এটা কিন্তু এক সপ্তাহ ধরে চালু হয়েছে। কিন্তু এই ব্যবসায়ীরা তখনই রিল্যাক্স, বা এই যেটা আকাশ ভাই বলার চেষ্টা করলেন যে এই সিন্ডিকেট যদি না ভাঙা যায়, তাহলে আপনি যত চেষ্টাই করেন, যত কি অর্জনই করেন না কেন, কোনো অর্জনই কাজে আসবে না। আর এই মুহূর্তে যদি আমি মনে করি যে আগামী তো এটা একদম স্পষ্ট, আমরা যারা সাধারণ এই দেশের জনগণ, আমরা যারা এই দেশের একটা স্টেক হোল্ডার, এরা মনে করি যে এই দেশের দুইটাই রাজনীতি দল, একটা বিএনপি একটা আওয়ামী লীগ। আগামী এই প্রজন্মে আমি মনে করি না যে আওয়ামী লীগ আর ক্ষমতা আসতে পারবে। কারণ এই যে একটা জেনারেশন, এই জেনারেশনের ভিতরে যে একটা ক্ষোভ তৈরি হয়েছে, এইটা আমার মনে হয় না এত সহজে এই ক্ষোভটা পরিবর্তন করতে পারবে। এবং এই ধরনের আওয়ামী লীগের কোনো নেতা আছে বা নেতৃত্ব দেওয়ার মতো লোক আছে, যার ফলে এইটা কিন্তু বিএনপির ঘাড়ে আসবে। এবং বিএনপি আমি মনে করি যদি এই মুহূর্তে ওদের নেতৃত্ব, কারণ আমি বারবার একটা কথা বলি যে গত 10 বছর 15 বছর বা গত 5-7 বছর তো আমরা টিভির স্ক্রিনে জনাব তারেক রহমানকে দেখতেই পারি নাই, কিন্তু আজকে আমরা তারেক রহমানের যে বক্তব্যগুলি শুনি, তখন কিন্তু আমরা মনে করি যে হ্যাঁ, আগামী ভবিষ্যতের জন্য বিএনপির জন্য একটি সুন্দর চমৎকার বার্তা নিয়ে উনি এই দেশ হয়তো নেতৃত্ব দিবেন এবং পরিচালনা করবেন। কিন্তু মাঠ পর্যায়ে যে নেতৃত্ব আছে, যারা এই 300 আসনের অধিকার হবেন, আমি আশা করি তারা যদি সহযোগিতা না করেন, তারেক জিয়া কেন, যদি আল্লাহর ফেরেশতাও চলে আসেন, কোনো লাভ হবে না।